Welcome everyone. So today we are going to discuss about alpha decay. So before we delve into the details of alpha decay, প্রথমে আমরা একটু দেখে নিই যে রেডিওঅ্যাক্টিভ ডিকে কেন হয়, কখন হয় এবং সেটারও আগে একটু আমরা ইতিহাসটা ঘেঁটে নিই। So in 1896 radioactivity প্রথম discovered হয় by the French scientist Henri Becquerel while he was working with phosphorescent materials. যদিও রেডিওঅ্যাক্টিভিটি টার্মটা কয়েন হয়েছিল এর থেকে অনেক পরে। এই ফসফোরেসেন্ট মেটেরিয়ালগুলো আফটার এক্সপোজার টু লাইট দে গ্লো ইন দ্য ডার্ক and Becquerel he suspected that this glow produced in cathode ray tubes might be associated with the phenomena of phosphorescence. সেজন্যে he wrapped a photographic plate in black paper এবং তার উপরে উনি নানা ধরনের ফসফোরেসেন্ট মেটেরিয়ালস প্লেস করেন। কিন্তু ইউরেনিয়াম সল্ট ব্যবহার করার আগে অবধি সমস্ত রেজাল্ট কিন্তু নেগেটিভ আসে। দিস এবং যখন ইউরেনিয়াম সল্ট ইউজ করলেন তখন দিস কজড আ ব্ল্যাকনিং অফ দ্য প্লেট ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট যে প্লেটটা কিন্তু র্যাপ করা ছিল। At these times, these radiations were called Becquerel rays. কিন্তু এই ইউজ অফ দিস ইন দ্য ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড মেডিসিন এইটা হয়েছিল অনেক পরে ডিউরিং দ্য রিসার্চ অফ মেরি অ্যান্ড পিয়ার কুরি। Their research on Becquerel rays led them to discover radium and polonium, and thereby they termed this kind of behavior as radioactivity. Their experiments on the penetrating nature in the rays from uranium launched an era of using radium in the treatment of cancer. শুধু তাই নয়, elaborate studies on materials like radium could begin the peaceful use of nuclear energy, and also this paved the pathway for modern nuclear medicine. এইবারে রেডিওঅ্যাক্টিভিটি কি বা রেডিওঅ্যাক্টিভ ডিকে কি? যখন একটা আনস্টেবল নিউক্লিয়াস স্পন্টেনিয়াসলি লুজ করে তার এনার্জি থ্রু পার্টিকেল বা রেডিয়েশন এমিশন, এবং রেডিওঅ্যাক্টিভ মানে যে আনস্টেবল নিউক্লিয়াইটা মানে যে মেটেরিয়ালটার মধ্যে আনস্টেবল নিউক্লিয়াইটা আছে সেই মেটেরিয়ালটাকে আমরা অফকোর্স রেডিওঅ্যাক্টিভ মেটেরিয়াল বলে থাকি। এবং রেডিওঅ্যাক্টিভ যে প্রসেসটা বা রেডিওঅ্যাক্টিভ ডিকে যে প্রসেসটা সেটা ওরা কেন করে, মানে আমরা অলরেডি সেই এনজেড প্লটটা পড়েছিলাম, উই ক্যান রিকল দ্যাট। এবং সেখানে যখনই তারা এই স্টেবিলিটি জোনের বাইরে লাই করে, মানে হয় তারা মানে টু দ্য লেফট অর রাইট মানে অ্যাবাভ অর বিলো স্টেবিলিটি জোন যখন তারা লাই করে মানে দুদিকে, তখন তা হয় তাদের নিউট্রন নাম্বার বেশি বা তাদের প্রোটন নাম্বার বেশি, তখন তারা এই বিভিন্ন ধরনের রেডিওঅ্যাক্টিভ ডিকে করে দে ট্রাই টু কাম ইন দ্য জোন অফ স্টেবিলিটি। এবার রেডিওঅ্যাক্টিভ ডিকে কি কি ধরনের হয়? আলফা ডিকে, বিটা ডিকে এবং গামা ডিকে। তাহলে আলফা ডিকেতে কি হয়? আলফা ডিকে হচ্ছে এমিশন অফ আলফা পার্টিকেলস যাদের খুব লো পেনিট্রেটিং পাওয়ার, দে ক্যান পেনিট্রেট থ্রু ফিউ শিটস অফ পেপার। বিটা ডিকে মানে কি? ইনভলভস এমিশন অফ বিটা পার্টিকেলস which can penetrate through few centimeters in aluminium. এবং গামা ফোটন তাদের সব থেকে বেশি হাই পেনিট্রেটিং পাওয়ার, দে ক্যান পেনিট্রেট থ্রু ফিউ সেন্টিমিটার্স ইন লেড। এইবারে যদি আমি একটা ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্স দিই ওখানে, তাহলে কি হবে? তাহলে দেখতে পাবো যে গামা রে বা গামা ফোটনগুলো তাদের পাথওয়ের কোনো চেঞ্জ হবে না, আনডিফ্লেক্টেড। তার মানে দ্যাট সাজেস্ট দ্যাট দে আর আনচার্জড। এবং আলফা এবং বিটা পার্টিকেলের কিন্তু রিফ্লেকশন হবে উইচ সাজেস্ট দ্যাট দে আর চার্জ ইন নেচার। এইবারে আমরা ডিটেলসে অলরেডি বিটা ডিকে ডিসকাস করেছি, আজকে আমরা আলফা ডিকে ডিসকাস করব। এর প্রথমত আলফা পার্টিকেলটা কি? আলফা পার্টিকেলটা হচ্ছে বেসিক্যালি একটা হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম He2 4, Z2N2 এবং A4। এটা খুব টাইটলি বাউন্ড নিউক্লিয়াস, এটা ডাবলি ম্যাজিক, মানে Z এবং N দুটোই কিন্তু ম্যাজিক নাম্বার 2, সো দিস ইজ ডাবলি ম্যাজিক নিউক্লিয়াস। এবার আলফা ডিকে কখন হয়? Whenever a nucleus, usually of large size,
যার এটা মানে মাস নাম্বারটা গ্রেটার দ্যান 210, মোটামুটি এরকম রেঞ্জে, সেরকম একটা আনস্টেবল নিউক্লিয়াসে আলফা ডিকে হয়, মানে বিকজ ইট ইজ ভেরি আনস্টেবল, তখন ইট such a large size unstable nucleus emits an alpha particle or a helium nucleus. তাহলে আমরা এটা রিয়াকশনটা কীরকম হবে, যে এক্স জেড এ সেটার থেকে তৈরি হচ্ছে আলফা পার্টিকেল which is He24. তাহলে the what will be the daughter or the product nucleus? YZ-2 A-4. এবার কেন আলফাটিকে হলো, মানে এ গ্রেটার দেন 210 লার্জ সাইজ নিউক্লিয়াস, নিশ্চয়ই মনে আছে যে এই সাইজ আর অ্যাটমিক সাইজ আর মাস নাম্বারের একটা কিন্তু কানেকশন আছে। আমরা পড়েছিলাম যে R is equal to R0 e to the power 1/3, তাই তো, বা R³ প্রপোর্শনাল টু এ, মানে ভলিউমটা প্রপোর্শনাল টু এ, তার মানে এ বেশি হলে তার মানে সাইজটাও বেশি। তার মানে আমরা এখানে দেখছি যে যখন এটা 210-এর বেশি হবে, সেই ধরনের একটা লার্জ সাইজ নিউক্লিয়াস তারা স্টেবিলিটি অ্যাটেন করার জন্য তারা একটা আলফা এমিশন বা হিলিয়াম নিউক্লিয়াস এমিট করছে। কিন্তু কেন আলফাটিকে হলো, সেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা একটু রিকল করি, আমরা ক্লাসে পড়েছিলাম যে নিউক্লিয়ার ফোর্সের কথা। সো নিউক্লিয়াস ইজ হেল্ড টুগেদার বাই দ্য নিউক্লিয়ার ফোর্স, কিন্তু এখানে নিউক্লিয়াসের মধ্যে কিন্তু আরেক ধরনের ফোর্স আছে, সেটা আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে দ্য কুলাম্বিক রিপালশন। এবার এই কুলাম্বিক রিপালশনটা দিস অকার্স বিটুইন দ্য প্রোটন পেয়ার্স, এবং ইট ট্রাইস টু ব্রেক অ্যাপার্ট দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে প্রোটনস আর নিউট্রনস আছে, নিউট্রনস তো নিউট্রাল, তার উপর কোনো কুলাম্বিক ফোর্স নেই, প্রোটনের মধ্যে কুলাম্বিক রিপালশন আছে, তারা চাইছে নিউক্লিয়াসটাকে ব্রেক অ্যাপার্ট করতে। এবং অন দ্য কন্ট্রারি নিউক্লিয়ার ফোর্সটা হচ্ছে একটা অ্যাট্রাকটিভ ফোর্স, সেইটা এক্সিস্ট করছে বিটুইন প্রোটনস অ্যান্ড নিউট্রনস, এবং সেটার কাজটা কিন্তু উল্টো, দ্যাট ট্রাইস টু হোল্ড দ্য নিউক্লিয়াস টুগেদার। এবং নিউক্লিয়ার ফোর্স ইজ মাচ মোর পাওয়ারফুল দ্যান দ্য কুলাম্বিক রিপালশন, কিন্তু there is a but, only at short distances. The nuclear force is strongest at distances of the order of 1 to 3 Fermi. সো যদি আমি একটা স্মল বা মিডিয়াম সাইজ নিউক্লিয়াস দেখি, তাহলে সেইখানে দ্য নিউক্লিয়নস আর অ্যাট্রাক্টেড টু ইটস নিয়ারেস্ট নেবার্স ভায়া দ্য নিউক্লিয়ার ফোর্স, অ্যান্ড দ্যাট ইজ মাচ লার্জার দ্যান দ্য কুলাম্বিক রিপালশন। দিস ইজ দ্য রিজন ওয়াই উই do not see alpha decay processes in small or medium sized nuclei. কিন্তু যত we keep on adding nucleons inside the nucleus, and as the nucleus size becomes larger and larger, তখন কিন্তু খুব ইন্টারেস্টিংলি পুরো পিকচারটা কিন্তু বদলে যায়। তখন কি হচ্ছে, তখন আর নিউক্লিয়ার ফোর্স ডমিনেট করতে পারছে না, কারণ তখন সাইজটা তো লার্জ হয়ে গেছে, তখন কুলাম্বিক রিপালশনটা ডমিনেট করছে due to the increasing number of protons. তার মানে একটা পার্টিকুলার সাইজ লিমিট আছে, যার পরে যদি সাইজ অফ নিউক্লিয়াসটা বাড়ানো হয়, তখন দ্য কুলাম্বিক রিপালশন will dominate over the nuclear force and it will try to break apart the nucleus. সো তখন নিউক্লিয়াসটা একটা আলফা পার্টিকেল বা হিলিয়াম নিউক্লিয়াস এমিট করছে, আলফা ডিকে প্রসেস হচ্ছে। সো দ্য লার্জ নিউক্লিয়াস ইজ unstable, and তখন আলফা ডিকে হচ্ছে, it is decreasing its size and it is doing alpha decay by alpha decay. সো এবারে আমরা কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিজ দেখি। প্রথমে একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, ভেলোসিটি অফ আলফা পার্টিকলস। সো ভেলোসিটি কী করে ডিটারমাইন করা হয় সেটা দেখব। So alpha particles are emitted with very high velocity from radioactive substances. For instance, আমরা দেখি যে for this element RaC prime, এখানে alpha particle velocity as high as 1.9 into 10 power 7 meter per second, which is 1/16 of the light velocity. Now the velocity of alpha particle টাকে খুব accurately বার করা যায় by means of a magnetic spectrograph with semicircular focusing, which was designed by S. Rosenblum. So what is the arrangement? So in arrangement we have a very thin source, which is a fine wire S,
thinly coated with alpha emitter এবং a narrow beam of rays which is defined by a system of slits is and the rays are subjected to the uniform magnetic field which is acting at right angles to the beam direction এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের ইনফ্লুয়েন্সে a slightly divergent beam of alpha particles describes semicircular trajectories which is focused at a point on the photographic plate P, and also trajectories starting at angles differing by several degrees again come together after even having 180 degree deflection. এবং যেহেতু স্লিটটা একটা অ্যাপিয়ারেন্স অফ আ খুব শর্ট লাইন, সেজন্য the reasonably sharp line image of the point source is formed on the plate এবং পুরো অ্যাপারেটাসটা আমরা একটা ইভ্যাকুয়েটেড চেম্বারের মধ্যে রেখেছি। এইবারে আমরা এখান থেকে ভেলোসিটিটা কি করে ডিটারমাইন করব। তাহলে এখানে কোন দুটো ফোর্স কাজ করছে, একটা হচ্ছে mv স্কোয়ার বাই আর আর একটা হচ্ছে qvb। তাহলে সেই দুটো ফোর্স এখানে দে আর ইকুয়াল টু ইচ আদার and we equate the two force, and from that we get an expression for the velocity of alpha particles v, that is equal to bqr by m, magnetic field into charge to radius by mass. এবার এই অ্যাপারেটাসের জিওমেট্রি থেকে আমি আরটা জানি আর বাকি কোয়ান্টিটিগুলো তো অলরেডি জানি, তো সেখান থেকে আমি ভেলোসিটি ভিটা ইকুয়েশন 1 ইউজ করে বার করতে পারবো। Now the velocity of alpha particles for most of the natural radioactive sources is of the order of 10 power 7 meter per second. এবং with many elements only one line is observed in the spectrum. With others, two or more closely spaced lines are obtained. So যখন one line observe করছি সেখানে all the alpha particles have the same velocity এবং তার মানে তারা হচ্ছে mono energetic, having a single value of energy. এবং সেকেন্ড কেসে আমরা দেখতে পাচ্ছি existence of two or more groups of alpha particles, কিন্তু প্রত্যেকটা মানে এক একটা গ্রুপের কিন্তু একটা given velocity বা given energy। এইবারে আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি অফ আলফা পার্টিকেল মানে সেটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ কাকে বলে সেখান থেকে আসছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে এবিলিটি অফ আলফা পার্টিকেল টু আয়োনাইজ দ্য মেটেরিয়াল, মানে সলিড, লিকুইড বা গ্যাস, যেটার মধ্যে দিয়ে আমি সেটাকে পাস করাবো না কেন সেই মেটেরিয়ালটাকে আয়োনাইজ করে দেবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি অফ আলফা পার্টিকেল। তো ধরার জায়গাটা আলফা পার্টিকেল একটা গ্যাসের ভিতর দিয়ে পাস করছে, যখন আলফা পার্টিকেলটা মুভ করবে তখন মানে গ্যাসের যে পার্টিকেলগুলো তাদের সাথে মাল্টিপল কলিশনে আলফা পার্টিকেল উইল ionize the gas particles, and therefore the alpha particle will lose its energy gradually. এবং ফাইনালি এটা করতে করতে একটা সময় the energy will fall below the ionization potential of the gas. তখন it stops ionizing and then it will capture 2 electrons and it will convert itself to a neutral helium atom. সেইখান থেকে আসছে the definition of what is the range of alpha particle. So a distance through which an alpha particle travels in a specified material before stopping to ionize it is called its range in that material. এবং the range is thus a sharply defined ionization path length. তাহলে প্লেনলি রেঞ্জটা কিসের উপর ডিপেন্ড করতে পারে? ফ্রম কমন সেন্স আমরা বলতে পারি যে ইনিশিয়াল কত এনার্জি ছিল আলফা পার্টিকেলের, কারণ সেটা নিয়ে স্টার্ট করেছিল আয়োনাইজ করা। সেকেন্ড হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল কতটা, এবং থার্ড হচ্ছে কতটা কলিশন হচ্ছে, কলিশনের সময় তো যে ট্রান্সফার হচ্ছে কতটা চান্সেস অফ কলিশন বিটুইন দি আলফা পার্টিকলস অ্যান্ড দ্য গ্যাস পার্টিকলস। দ্যাট ইজ অন দ্য নেচার অ্যান্ড দ্য টেম্পারেচার অ্যান্ড প্রেশার অফ দ্য গ্যাস। উইথ ইনক্রিজ অফ প্রেশার দ্য রেঞ্জ ইজ ডিক্রিজিং, ওয়াইল যদি টেম্পারেচার বাড়ে তাহলে দিস রেঞ্জ উইল ইনক্রিজ। এবারে রেঞ্জটার ম্যাগনিটিউডটা কীরকম হয়? মেজার ইন ইউনিটস অফ লেংথ, the range in solids and liquids is very small, of the order of 10 power minus 3 millimeter for alpha of few MeV. এবং গ্যাসের ক্ষেত্রে it is few centimeter in length. Also unit of length ছাড়াও আমি এটাকে ইউনিট অফ মাসেও এক্সপ্রেস করতে পারি। ধরো যদি আমি একটা সিলিন্ডার কনসিডার করি, ইউনিট ক্রস সেকশন এবং লেংথ ইকুয়াল টু দ্য রেঞ্জ আর, তাহলে সেই ক্ষেত্রে কতটা ম্যাটার থাকবে তার ভিতরে, মানে মাস ইন্টু মানে
m equal to rho into v. So rho into v মানে ক্রস সেকশনটা তো এখানে ইউনিটি, তাহলে মাসটা হচ্ছে rho into r, তাহলে রোটা হচ্ছে ডেন্সিটি অফ দ্য সাবস্টেন্স। তাহলে ইন দিস কেস দ্য ইউনিট অফ রেঞ্জ ইজ মাস পার ইউনিট এরিয়া kg per meter square. If expressed in this unit, তাহলে the range is of the same order of magnitude in different substances, solid, liquid and gas. তাহলে একটা আমি দেখলাম লেংথের রেঞ্জ মানে লেংথের ইউনিটে কি হচ্ছে সেটা সলিড, লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে কী করে ভ্যারি করে, আর একটা হচ্ছে মাসের ইউনিটেও আমি এক্সপ্রেস করতে পারি, সেই ক্ষেত্রে তিনটেতেই একই ধরনের অর্ডার অফ ম্যাগনিটিউড। আচ্ছা, এইবারে দ্য রেঞ্জ অফ আলফা পার্টিকলস অবভিয়াসলি যেটা আমি বললাম রেঞ্জটা তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। দ্য ইনিশিয়াল ভেলোসিটিটা কতটা বা ইনিশিয়াল এনার্জি কতটা দিয়ে শুরু করেছিল আলফা পার্টিকেলটা, আয়োনাইজেশন পোটেনশিয়াল কতটা এবং চান্সেস অফ কলিশন কতটা আলফা পার্টিকলস এবং গ্যাস পার্টিকলসের মধ্যে। তাহলে রেঞ্জ অফ আলফা পার্টিকলস অবভিয়াসলি উইল ডিপেন্ড অন দ্য ইনিশিয়াল ভেলোসিটি বা কাইনেটিক এনার্জি, অ্যান্ড অ্যাকুরেট মেজারমেন্টস of range of particles having different velocities gives this relation between the two quantities, the r equal to r function of velocity. In fact, Geiger উনি দেখিয়েছিলেন যে for mono energetic alpha particles of velocity v, this range r in standard air is proportional to vq. That was shown by Geiger. তার মানে কি r is proportional to vq or r equal to avq, যেখানে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। দিস রিলেশন 1 is known as Geiger law, r equal to avq, and which is valid only in a limited velocity range. But যেহেতু r proportional to vq and আমরা জানি e equal to half mv square, তাহলে obviously সেখান থেকে আমি পাচ্ছি যে r proportional to e to the power 3/2 বা r equal to b into e to the power 3/2. This is another alternative form of that relation. তার মানে এটাও একটা another form of the empirical law of Geiger. Now the values of these constants a and b are respectively given by this, if r is expressed in meter and e in MeV. এবারে আসি আমরা স্পেসিফিক আয়নাইজেশনে। এইবার এই আয়নাইজেশনের জন্য একটা লার্জ নাম্বার অফ আয়ন পেয়ার্স জেনারেটেড হবে along the path of the alpha particles in the gas. Now this number in unit length of the path at any point will be proportional to the energy lost in that region, and the number of ion pairs formed per unit path length at any point in the path of the alpha particle is called specific ionization, and that is symbolized by I. তাহলে আমরা দেখলাম রেঞ্জটা কি, ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা ট্রাভেল করছে আলফা পার্টিকেল বিফোর ইট স্টপস টু আয়োনাইজ, এবং এখন দেখছি স্পেসিফিক আয়োনাইজেশন কি, যে দ্য নাম্বার অফ আয়ন পেয়ার্স ফর্ম পার ইউনিট পাথ লেন্থ অ্যাট এনি পয়েন্ট ইন দ্য পাথ অফ দ্য আলফা পার্টিকেল, দ্যাট ইজ কল্ড স্পেসিফিক আয়োনাইজেশন, এবং সেটা আমি আই দিয়ে সিম্বলাইজ করছি। এবার যেহেতু এক্ষুনি দেখলাম সিন্স r is proportional to e is proportional to r to the power 2/3, সেখান থেকে তাহলে পাবো যদি d dr করি তাহলে I'll get that d dr is proportional to r to the power -1/3 proportional to 1/v, যেহেতু আমি অলরেডি দেখেছি যে গাইগার উনি বলেছেন যে r proportional to vq. Thus the ionization produced by an alpha particle at any point in its track is inversely proportional to its velocity at that point. This above conclusion is borne out by the experimental results obtained by Irwin Curie, who determined the ionization in standard air at different regions in the path of the alpha particle. As a matter of fact, the Geiger law can also be readily deduced on this above assumption. As আমরা দেখি এবার একটু এটা। So it was observed that alpha particles lose more energy per unit path length towards the end of their range. যখন রেঞ্জের এন্ড অ্যাপ্রোচ হচ্ছে তখন পার ইউনিট পাথ লেন্থ তারা বেশি এনার্জি লুজ করছে, where they move more slowly and interact for a longer time with atoms near which they pass. সেইখান থেকে এটা অ্যাসিউম করা যায় যে the energy loss per unit path length is inversely proportional to its velocity. আমরা একটু আগে দেখলাম যে dE dr proportional to 1/v, তাহলে যেহেতু এটা এনার্জি লুজ হচ্ছে মানে -dE dx equal to k/v লিখতে পারি, যেখানে kটা
একটা কনস্ট্যান্ট ডিপেন্ড করছে অন দ্য অ্যাবজর্বিং মেটেরিয়াল। তাহলে ফ্রম দ্য নন রিলেটিভিস্টিক এক্সপ্রেশন অফ কাইনেটিক এনার্জি ডিটা হচ্ছে এমভি ডিভি। তাহলে ইকুয়েশন 3 আগের ইকুয়েশনটা কি হলো, মাইনাস এমভি ডিভি ডিএক্স ইকুয়াল টু কে বাই ভি। এবার এটা স্টপ করছে কখন, পার্টিকেল যখন এক্স ইকুয়াল টু আর, দ্য রেঞ্জ অফ দ্য পার্টিকেল। তাহলে আমি এটাকে ইন্টিগ্রেট যদি করি, এদিকে ইন্টিগ্রেশন কে ডিএক্স 0 থেকে আর, যখন 0 ছিল তখন ভেলোসিটি ভি ছিল, আরে গিয়ে ভেলোসিটিটা 0 হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস ইন্টিগ্রেশন দিকে ভি টু 0 এমভি স্কোয়ার টিভি। সেখান থেকে আমি পাচ্ছি যে কে আর ইকুয়াল টু 1/3 এমভি কিউব or r equal to m by 3k v cube equal to a v cube, where a equal to m by 3k is another constant depending on the absorbing material. So this equation is the Geiger law that আমরা প্রথমে দেখলাম, which is approximately correct for any type of charged particle in any medium provided the velocity of the particles v is much less than c, the velocity of light. তাহলে আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট প্রপার্টি দেখলাম আলফা পার্টিকেলের। প্রথমে আমরা ইনফ্যাক্ট তারও আগে আমরা প্রথমে ডিসকাস করলাম একটুখানি অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ রেডিও অ্যাক্টিভিটি। তারপরে আমরা গেলাম যে কেন রেডিও অ্যাক্টিভিটি হয় এবং স্পেসিফিক্যালি আলফা টিকে কখন হয়, কাদের জন্য হয়, কেন হয়। সেখান থেকে আমরা এলাম অ্যাবাউট দ্য ভেলোসিটি অফ আলফা পার্টিকেল। তারপরে আমরা দেখলাম তার আয়োনাইজেশন পোটেনশিয়াল সম্বন্ধে পড়লাম, রেঞ্জ সম্বন্ধে পড়লাম, এবং গাইগার ল বিভিন্ন ফর্ম দেখলাম এবং সেটা ডিডাকশনও দেখলাম, কামিং টু স্পেসিফিক আয়োনাইজেশন। সো উই পজ টুডে, থ্যাংক ইউ।